আচ্ছা, সো গতদিনে আমরা যে জিনিস নিয়ে ডিসকাশন করছি, আজকে ওই সার্চিং টেকনিক গুলা থেকে ইভলভড হয়ে হিউরিস্টিকের ব্যবহার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের র্যান্ডমাইজড সলিউশনের ব্যবহার কিভাবে করতে হয় বা এটার কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন আছে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করব। তো প্রথমত আমরা একটু যদি রিক্যাপ করে নিই যে আমাদের হিউরিস্টিক ফাংশন গুলো কি রকম ছিল। যদি এইট পাজলের কথা বলি, এইট পাজলে আহ, কয়টা মিসপ্লেসড আমার টাইলস ছিল বা ঘরগুলো ছিল, সেগুলো একটা হিউরিস্টিক হইতে পারে। আবার হচ্ছে তার ম্যানহাটন ডিস্টেন্স, মানে নোটগুলা তার ডিজায়ার্ড পজিশনে পৌঁছাইতে বা টাইলস গুলো তার ডিজায়ার্ড গোল পর্যন্ত পৌঁছাইতে যে ডিস্টেন্স কভার করতে হবে, সেটাকে আমরা বলতেছিলাম ম্যানহাটন ডিস্টেন্স। তো সেটা একটা হিউরিস্টিক হইতে পারে। তো এখানে আমরা দুইটা হিউরিস্টিকের কথা দেখছিলাম। তো এরকম অনেকগুলো হিউরিস্টিক একটা প্রবলেমের জন্য আসলে অনেকগুলো হিউরিস্টিক কিন্তু থাকতে পারে। তো এটা আসলে মানে ডিপেন্ড করতেছে আমরা প্রবলেমটাকে কিভাবে আইডেন্টিফাই করতেছি এবং কিভাবে তার ডিজাইন করতেছি। তো এখন আমরা আসলে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা গতদিন ডমিনেন্স নিয়ে কথা বলছিলাম। তো তার কথা রিল্যাক্সড, অনেক আস্তে শোনাচ্ছে, এটা কি আমার প্রবলেম হচ্ছে নাকি? বুঝতেছি না। বাকিদের কি শুনতে সমস্যা হচ্ছে? স্যার আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় আপনি একটু ডিভাইসটা চেক করেন, কোনো সমস্যা আছে কিনা। ওকে স্যার। আচ্ছা। আচ্ছা, তো রিল্যাক্সড প্রবলেমস। তো রিল্যাক্সড প্রবলেমস এখানে আসলে কি বোঝায় সেটা আগে বুঝতে গেলে না, টার্মটা যদি ডিসকাশন করি তাহলে বোঝা যাবে যে রিল্যাক্স প্রবলেম মানে হচ্ছে আমরা প্রবলেমটাকে রিল্যাক্স করব। অর্থাৎ প্রবলেমকে রিল্যাক্স করা বলতে যেটা বোঝায় যে আমরা প্রবলেমের যে রেস্ট্রিকশন গুলো দেওয়া আছে সেই রেস্ট্রিকশন গুলোকে মিনিমাইজ করা ট্রাই করব। এটা হচ্ছে রিল্যাক্সেশন। হ্যাঁ, যে মনে করেন যে আমরা যে কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, আমার ধারণা আপনারা এটা ল্যাবে করবেন। সো কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমে আমরা অনেক ধরনের কনস্ট্রেন্ট দিয়ে থাকি, অনেক ধরনের রেস্ট্রিকশন দিয়ে থাকি। সো এবং কনস্ট্রেন্ট যত বেশি হবে তত বেশি পরিমাণে আপনার প্রবলেমটার কমপ্লেক্সিটি তৈরি হবে। যেমন আমি আমি যদি একটা এক্সাম্পল দিই যে রুটিন মেকিং প্রবলেম, মানে এই ক্লাস রুটিন বানানোর যে প্রবলেমটা, সেটা যদি আমরা একটা প্রোগ্রামের সাথে সাহায্যে করি, তো এখানে কিন্তু হিউজ লেভেলের কনস্ট্রেন্টস আছে। মানে যেমন একই টাইমে একই সেকশনের মাল্টিপল ক্লাস দেওয়া যাবে না, একই টাইমে একই টিচারের মাল্টিপল ক্লাস থাকা যাবে না, একই রুমে মাল্টিপল ক্লাস থাকা যাবে না। ঠিক আছে, অনেক ধরনের কনস্ট্রেন্ট কিন্তু এখানে আছে। সো এই কনস্ট্রেন্ট গুলো যদি আমরা সলভ করতে চাই, তো এখন দেখা যাবে যে আমাদের প্রবলেম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। সো আমরা যদি এরকম এতগুলো কনস্ট্রেন্টকে না চিন্তা করে যদি সিম্পল কয়েকটা বেসিক কনস্ট্রেন্টে সেগুলোকে কমাই নিয়ে আসতে পারি, হুম, তো সেই কয়েকটা বেসিক কনস্ট্রেন্টে যদি কমাই নিয়ে আসা যায়, মানে প্রবলেমের ডোমেনকে কমাই নিয়ে আসা যায়, তাহলে প্রবলেমটাকে আমরা বলবো রিল্যাক্সড প্রবলেম। তো এইখানে আসলে যেটা করা হয়, এইখানে মানে আমরা যদি হিউরিস্টিকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আচ্ছা আমরা যদি হিউরিস্টিক পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে যেটা ভাবতে হবে আমাদেরকে, একটু ওয়েট করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো এইখানে হিউরিস্টিকের পার্সপেক্টিভ থেকে যদি আমরা প্রবলেমটাকে রিল্যাক্স করতে চাই, তাহলে যেটা হয় যে আমরা হিউরিস্টিককে কিভাবে অপটিমাইজ করতে পারি।
বা আমাদের যে যে ধরনের হিউরিস্টিক চিন্তা করতেছি আমরা, সেই হিউরিস্টিকের ভ্যালুকে কিভাবে রিল্যাক্সলি ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে আমাদের রিল্যাক্স প্রবলেম হবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এটা আমরা এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবো আসলে কি বলতে চাচ্ছি। ধরেন 8 পাজল যে গেমটা ছিল, সেই গেমে টাইলস গুলাকে আমরা যে কোনো জায়গাতে মুভ করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে আমরা সবসময় সরল রেখায় মুভ করি, তাই না? কথাটা কি ধরতে পারছেন কি বলছি? কারণ একটা পাজল যদি এখানে থাকে, আমাদেরকে সবসময় সরল রেখায় সেটা মুভ করতে হয়, সোজা নিচের দিকে নামতে হবে অথবা ডানে বামে সোজা যেতে হবে। এটা হচ্ছে আমাদের মানে কি বলে, 8 পাজল প্রবলেম সলভিং এর স্ট্র্যাটেজি। মানে আমরা সরল রেখা ছাড়া যেতে পারবো না, কিন্তু এরকম যদি হইতো যে কোনাকুনি যাওয়া যাবে, তখন কি হইতো? কি মনে হয় কি হইতে পারতো? জিনিসটা মনে হয় ধরতে পারেন না। আচ্ছা, এইখানে চিন্তা করেন। এইখানে আমরা যদি এই 7 যেটা আছে, 7 তো ডেফিনেটলি মিসপ্লেসড হয়ে আছে, তাই না? 7 হচ্ছে মিসপ্লেসড হয়ে আছে, তো 7-এর ডিজায়ার্ড পজিশন হচ্ছে এই জায়গাতে। তো এইটাকে আমরা যদি এরকম টেনে নিয়ে আসি সোজাসুজি, তাহলে চলে আসতেছে। কিন্তু একটু একটু খেয়াল করেন তো, এই 1 যেটা আছে, 1কে আমরা যদি এই পজিশনে নিয়ে আসতে চাই, আমাকে কয়টা মুভ দিতে হবে? থ্রি, কয়টা? তিনটা। কিভাবে? 6 4 2, আচ্ছা স্যার চারটা। হ্যাঁ, 4টা। এখানে এখানে ধরেন যদি আমরা যদি চিন্তা করি 1 2 3 4, মানে যদি সোজাসুজি যদি যদি আমরা যাই এভাবে, তারপরে এভাবে, তো এটা হচ্ছে কি আমাদের প্রবলেমে বলা ছিল, কিন্তু আমরা যদি প্রবলেমটাকে রিল্যাক্স করতে পারতাম, মানে তার কনস্ট্যান্টকে যদি কমায় দিতে পারতাম বা ইজি করতে পারতাম, তা আমি যদি বলতাম যে এটা কোনাকুনি যেতে পারবে, তাহলে এই বরাবর তো এটা টেনে নিয়ে যেতে পারতাম। তাহলে এই বরাবর টেনে নিয়ে গেলে কয়টা মুভ লাগতেছে? দুইটা। এটা ডেফিনেটলি 2টা। সো তার মানে আমরা বলতেছি কি, যে তা আমাদের হিউরিস্টিকের আমরা যদি সংজ্ঞায় বলে দিই যে এটাকে মুভ করতে গেলে আমরা ডায়াগোনালি মুভ করতে পারবো, তখন কিন্তু আমাদের হিউরিস্টিক ভ্যালু কমে আসবে। এই যে এখানে যে মিসপ্লেসড যে ক্যালকুলেশন করছি আমরা, মিসপ্লেসড যে নোটগুলো আছে তাদের মুভ করতে কত মিনিমাম কয়টা মুভ লাগবে, সেটা কিন্তু অনেক কমে আসবে হিউরিস্টিক অনুযায়ী। এবং প্রবলেম ডেফিনেশনও যদি আমরা এটা বলে দিই যে সে যে কোনো দিকে মুভ করতে পারবে, ডানে বামে উপরে নিচে কর্নারের সব দিকে, তাহলে আমাদের মুভগুলোও কিন্তু কমে আসবে। তো এটা হচ্ছে প্রবলেমকে রিল্যাক্স করা। এখানে আমরা নতুন একটা শর্ত দিয়ে দিয়েছি, বা নতুন একটা প্রবলেমের সলিউশন করার জন্য একটা হেল্পিং কন্ডিশন দিয়ে দিছি, মুভমেন্ট কন্ডিশন। তার মানে আমরা যে আগে যে ম্যানহাটন ডিস্টেন্সের মুভমেন্ট ছিল, সেটাকে রিল্যাক্স করে দিছি। ঠিক আছে, সো হিউরিস্টিক আলটিমেটলি এখানে ইমপ্রুভ করবে। সো এটা হচ্ছে আমাদের রিল্যাক্স প্রবলেমের উদাহরণ। আমরা চাইলে কোন একটা প্রবলেমকে আসলে এইভাবে রিল্যাক্স করে দিতে পারি। তো এখানে আসলে ওই কথাগুলো আসলে এখানে বলা হয়েছে, যেটা আমি খুব আহ, সংক্ষেপে বলে দিছি আপনাদেরকে। তো এরকম আমরা যতগুলো প্রবলেমই দেখি না কেন, কোনো না কোনো ওয়েতে আমরা সেটাকে চাইলে রিল্যাক্স করতে পারি। ঠিক আছে, রিয়েল লাইফ প্রবলেমে। তো এইগুলো একটু বই থেকে রিডিং পড়ে নেবেন, যে একটা প্রবলেমকে আসলে কি কি ওয়েতে রিল্যাক্স করা সম্ভব। আমরা চলে যাই পরবর্তী টপিকে, যে আমরা এই যে বারবার যে বলতেছি হিউরিস্টিক ক্যালকুলেট করতে হবে, হিউরিস্টিক ক্যালকুলেট করতে হবে, বা হিউরিস্টিক বিষয়টা কি। তো এখন আমরা নিজেরা হিউরিস্টিক আসলে কিভাবে ক্যালকুলেট করব, সেটা একটা কোশ্চেন হবে। তো হিউরিস্টিক আসলে আহ, কোনো ম্যাথমেটিক্যাল মানে ক্যালকুলেশন দিয়েই আপনি সেটাকে, মানে এটা কোনো ফিক্সড ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নাই। মানে এমন না যে আমাকে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনে বসে দিলাম, হিউরিস্টিক ক্যালকুলেট হয়ে গেল। এরকম কোনো ফিক্সড কোনো ক্যালকুলেশন বা ক্যালকুলেটিভ মেথড নাই। লজিক্যালি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স থেকে হিউরিস্টিকটা ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে লজিক্যাল কথা। সো হিউরিস্টিক ক্যালকুলেট করার জন্য আমাদের এক্সপিরিয়েন্স লাগবে। তো এক্সপিরিয়েন্স কি? এক্সপিরিয়েন্স হচ্ছে আমি একটা কাজ বারবার করতেছি, সেটার একটা আউটকাম আমার মনে আছে, এইটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। সো ধরেন কেউ যদি ঢাকায় প্রথম আসে,
হ্যাঁ, একজন ঢাকায় প্রথমে আসছে, ধরেন গ্রাম থেকে প্রথমে আসছে, সে কিন্তু বুঝবে না যে ঢাকায় কিরকম ট্রাফিক জ্যাম আছে। তো সে যদি গুগল ম্যাপে যদি সে দেখেও যে এখান থেকে কি বলে মিরপুর থেকে নিউ মার্কেটে যাইতে ধরেন 7-8 কিলোমিটার দূরে, তো 7-8 কিলোমিটার তো 10 মিনিটেই যাওয়া যায়, সম্ভব, তার কাছে এটা মনে হতে পারে যে গ্রাম থেকে আসছে। কিন্তু যারা ঢাকা শহরে আছে তারা জানে যে আসলে কতটুকু সময় লাগে, এবং এই সময়টা ভ্যারি করে। সকালে একরকম সময় লাগে, দুপুরে একরকম সময় লাগে, বিকালে একরকম সময় লাগে, আবার রাতে আর এক রকম সময় লাগে। হ্যাঁ, রাতে এবং সকালে মোটামুটি প্রায় সেম টাইম ডিফারেন্স হয়, কিন্তু দুপুর বা বিকালের দিকে হয়তো টাইমটা কম লাগে। সেগুলো হচ্ছে কি টোটালি এক্সপিরিয়েন্স। সো যত বেশি এক্সপিরিয়েন্স হবে তার হিউরিস্টিক বা তার এস্টিমেশন তত ভালো হবে। এটাই হচ্ছে গিয়ে ইনটুইশন। সো এই ইনটুইশনটাকে ফলো করে যদি আমরা এরকম একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বানাতে পারি, এটা একটা জেনারেল ফরম্যাট, জিনিসটা এমন না যে আমাকে এই ফরম্যাটে হইতে হবে, কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল জেনারেল ফরম্যাট। হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ড করবে আমাদের প্রবলেমটা কি তার উপরে ডিপেন্ড করবে, এটা স্ট্রাকচার বা এটার যে আউটকাম গুলো বা ভ্যারিয়েবলস গুলো কি কি হবে। সো এখানে যেটা বলা হয়েছে যে আহ, আমরা যদি আমাদের বিভিন্ন ইভেন্টকে অনেকগুলো এপিসোডে ভাগ করে ফেলি, হুম, অনেকগুলো, আমরা ধরেন যে আমি প্রথমবার আহ, প্রথম ইটারেশনে মানে একবার আমি মিরপুর থেকে নিউ মার্কেট গেছি, সেটা হচ্ছে ধরেন C1। আবার অন্য কোনো দিন আমি মিরপুর থেকে নিউ মার্কেটে গেছি, সেটা ধরেন C2। এভাবে হচ্ছে ধরেন যে এরকম করে প্রত্যেকটা দিনকে বা প্রত্যেকটা ইভেন্টকে এক একটা মার্ক করা হইলো, এবং ওই দিনের জন্য কি পরিমাণ আমার এক্সপিরিয়েন্স ছিল সেটাকে গুণ করছে বা যোগ করছে বা কিছু একটা করছে। হ্যাঁ, এরকম করে মাল্টিপ্লিকেশন করে টোটাল আমি ধরেন 10 দিন এক্সপেরিমেন্টটা করলাম, সে 10 দিন এক্সপেরিমেন্টটা করে তার সামেটিভ রেজাল্টটাকে আমরা অ্যাভারেজ করলাম বা জায়গোষী করলাম, সেটা করে আমরা যদি হিউরিস্টিক ফাংশন যেটা আছে সেটাতে বসাই, তাহলে আমরা একটা এস্টিমেটেড হিউরিস্টিক পাবো। ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমার একটু ভার্সিটিতে যেতে হবে, তো একটু ক্লাস থেকে লিভ নিতে যাচ্ছিলাম। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমাদের এই প্রত্যেকটা এপিসোডিক ইভেন্ট গুলাকে বা এক্সপিরিয়েন্স গুলাকে আমরা যদি তার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করি, হ্যাঁ, করে হচ্ছে আমরা যদি একটা কি বলে কম্বাইন্ড রেজাল্ট তৈরি করি, সেটা হচ্ছে আমরা হিউরিস্টিক বলতে পারবো। এবং এটাই আসলে স্ট্যাটিস্টিক্স যদি আপনারা পড়েন বা ডেটা মাইনিং রিলেটেড কোনো সাবজেক্ট পড়েন, তখন আপনারা দেখবেন যে এরকম ইকুয়েশনস গুলো তৈরি করা হচ্ছে। হুম, এই ইকুয়েশনস গুলো দেখলে মানে ডেটা মাইনিং বা ডেটা সায়েন্স রিলেটেড ইকুয়েশনস গুলো দেখলে মনে হবে যে জোর করে মনে হয় ইকুয়েশন বানানো হচ্ছে। হ্যাঁ, এটা আমাদেরও মনে হয়েছিল এরকম যে এরকম জাস্ট একটা ঘটনা ঘটছে, সেটার মধ্যে একটা ইকুয়েশন বানাতাম, মনে হচ্ছিল যেন জোর করে ইকুয়েশন গুলো বানানো হচ্ছে। কিন্তু নেটওয়ার্কিং বলেন বা আদার্স যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো বলেন, ওটা কিন্তু আসলে ওরকম মনে হয় না। তো যেটাই হোক না কেন, স্ট্যাটিস্টিক্স ডেফিনেটলি আমাদের হেল্প করে, কিন্তু স্ট্যাটিস্টিক্স মানে কিন্তু যে সত্যি কিছু ঘটবে সেটা মনে করা যাবে না। তো এই হিউরিস্টিকটাও আসলে সেরকমই, যে এটা মানেই যে একদম এক্স্যাক্টলি এটাই হবে বা এটা এরকম একটা ভ্যালু পাবো আমরা সব সময়, এমনটা না। এটা হচ্ছে জাস্ট একটা ভ্যালু ক্যালকুলেট করা হয়েছে, কিউমুলেটিভ ভ্যালু। সো হিউরিস্টিক আসতেছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে, এটা হচ্ছে মূল কথা। তো এখন আমরা চলে আসি আমাদের প্রবলেম সলভিং এর বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশনের দিকে। তো আমরা একটা মানে আমরা যে সার্চিং প্রবলেম করলাম, সব প্রবলেম তো আসলে সার্চিং না। হুম, মানে সব প্রবলেম কিন্তু জাস্ট সার্চিং বলতে আমরা নোড বাই নোড সার্চ করতেছি, স্টেট বাই স্টেট সার্চ করতেছি, সব প্রবলেম আসলে এরকম না। কিছু প্রবলেম আছে যেখানে আপনাকে আপনার ইন্টারেস্টকে ম্যাক্সিমাইজ করতে হয় অথবা কস্টকে মিনিমাইজ করতে হয়, অর্থাৎ সেটাকে আমরা সংক্ষেপে বলি অপটিমাইজেশন প্রবলেম। ঠিক আছে? মানে কোনো কোনো প্রবলেমের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার ইন্টারেস্টকে
মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করতে হয়, সেটাকে আমরা বলতেছি সংক্ষেপে অপটিমাইজেশন প্রবলেম। তো এখন অপটিমাইজেশন প্রবলেম অনেক ধরনের হতে পারে। ধরেন একটা অ্যালগোরিদম কতটুকু ভালো না খারাপ, সেটা কোনো জায়গাতে টাইম কমপ্লেক্সিটি বেশি লাগতেছে কিনা, সেটা যদি অন্য কোনো ওয়েতে আমরা সলভ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে ওই প্রবলেমের যে কমপ্লেক্সিটি ছিল তাকে আমরা অপটিমাইজ করতে পারতেছি। ঠিক আছে, একটা উদাহরণ দিই। মানে মনে করেন আপনার কাছে এখন 1,000 টাকা আছে, আপনি হচ্ছে বাজারে যাবেন, কিছু জিনিসপত্র কিনবেন। তো ডেফিনেটলি আপনার স্ট্র্যাটেজি কি হবে? ধরেন আপনার টার্গেট হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক জিনিস কেনা, তাহলে আপনার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? জেনারেল কোশ্চেন, কে যে কেউ বলতে পারে। আপনার টার্গেট হচ্ছে অনেক বেশি জিনিস কেনা, নিত্য প্রয়োজনীয় ধরনের জিনিসপত্র। তো আপনি কি বেশি দাম দিয়ে জিনিস কিনবেন না কম দামে দিয়ে জিনিস কিনবেন? স্যার বেশি দাম কম দাম দিয়ে কিনবো স্যার, যেহেতু অনেক অনেক। হ্যাঁ, তার মানে আপনার টার্গেট থাকবে যে আহ, যত কম পাওয়া যায়, মানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো কিনতে হবেই। ধরেন যে বিভিন্ন তরি তরকারি, তেল হাবি জাবি যত যা আছে, কিন্তু আপনার টার্গেট থাকবে কোথায় কম পাওয়া যায়, কম দামে পাওয়া যায়। সো এটা হচ্ছে কি আপনার অপটিমাইজেশন গোল। কি করতে যাচ্ছেন? আপনি কস্টকে মিনিমাইজ করতে যাচ্ছেন। কনসিডারিং কি? কনসিডারিং হচ্ছে আপনার যে টাকা আছে, বাজেট আছে যেটা, এবং আপনার যে আইটেমগুলো কিনতে হবে সেটা। তো এইটা হচ্ছে এক ধরনের অপটিমাইজেশন প্রবলেম। তো এটার সাথে কিন্তু আমরা খুব একটা রিলেট করতে পারি এখন। যদি আমি বলি হয়তো মনে পড়বে আপনাদের, অ্যালগোরিদম কোর্সে আমরা ন্যাপস্যাক প্রবলেম পড়ছিলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওই ন্যাপস্যাক প্রবলেমটাও কিন্তু আসলে এক ধরনের অপটিমাইজেশন প্রবলেম ছিল। তো যেখানে যেটা হয়েছিল যে কোনো একটা লোক তার ইন্টারেস্টকে ম্যাক্সিমাইজ করতে চায় বা প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে চায়, কনসিডারিং তার ন্যাপস্যাক এবং তার যে ন্যাপস্যাকের ক্যাপাসিটি এবং হচ্ছে কোন ভ্যালুগুলো যা যা ছিল। তো এগুলো ছিল কনস্ট্রেন্ট। যে জিনিস বিষয়গুলোকে তাকে কনসিডার করতে হবে সেগুলোকে আমরা বলতেছি কনস্ট্রেন্ট। আর তার লক্ষ্য যেটা, সেটাই হচ্ছে অবজেক্টিভ ফাংশন। তার তার লক্ষ্য ছিল, আপনি যখন বাজার করতে যাবেন আপনার লক্ষ্য হচ্ছে কম দামে জিনিস কেনা, মানে আপনার ইউটিলিটি বা প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। তো এটাকে আমরা বলি অবজেক্টিভ ফাংশন। আর বাকি যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সেগুলোকে আমরা বলি হচ্ছে কনস্ট্রেইন্ট। ঠিক আছে। সো অপটিমাইজেশন প্রবলেম নিয়ে এত কথা বলতেছি কেন? কারণ হচ্ছে এই যে আমরা হিউরিস্টিক এবং কি বলে এস্টিমেটেড কস্ট, এগুলো যে হাবিজাবি আমরা দেখতেছি, এইগুলো আসলে আমাদের অপটিমাইজেশন প্রবলেমেও আসে। এবং আমরা যখন এআই এজেন্ট তৈরি করতে চাই, তো আমরা ডেফিনেটলি চাবো যে অপটিমাইজেশন আকারে যাতে চিন্তা করে। এটা হচ্ছে কাইন্ড অফ রেশনালিটি পার্ট। হ্যাঁ, এটা এটা এভাবে ম্যাপিং করে ফেলেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। আমরা সব সময় নিজেরা নিজেদের আহ, প্রাধান্যকে কি বলে ম্যাক্সিমাইজ করতে পছন্দ করি, অর্থাৎ আমরা রেশনাল বিহেভিয়ার করি। তো রেশনালিটিতে আমাদের নিজেদের টার্গেট থাকবে আমাদের স্বাচ্ছন্দ্যকে ম্যাক্সিমাইজ করা, আমাদের কস্ট মিনিমাইজ করা, বা ভালো কোথাও ঘুরতে যাওয়া, আমাদের জীবনটাকে উপভোগ করা। এটা হচ্ছে আমাদের রেশনালিটি এবং এটা হচ্ছে আমাদের অপটিমাইজেশন। তো এখন এই রিয়েল লাইফ যে আমাদের এক্সপিরিয়েন্স বা রিয়েল লাইফ যে ঘটনা, এটা একটা এজেন্টের মধ্যে যদি আমরা দিতে চাই, তখন আমাদেরকে এইরকম ভাবে ম্যাথমেটিক্যাল অপটিমাইজেশন প্রবলেম তৈরি করতে হবে। এখন ম্যাথমেটিক্যাল অপটিমাইজেশন প্রবলেম যখন তৈরি করব, তো ডেফিনেটলি আমাদের ওই অপটিমাইজেশন প্রবলেম সলভিং এর জন্য স্ট্র্যাটেজি বানাইতে হবে। ঠিক আছে। তো সব স্ট্র্যাটেজি তো আর সার্চিং অ্যালগোরিদম দিয়ে সম্ভব না, আমাদের অন্য অপটিমাইজেশন প্রবলেমও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সেই জিনিসটাই আসলে এখানে চিন্তা করবো যে অন্য অপটিমাইজেশন প্রবলেমকে কিভাবে সলভ করা যেতে পারে। সো এই যে যেটা বলতেছিলাম, যে আমরা আমাদের যে বেস্ট চয়েস আমরা বের করার জন্য যে ফাংশনটা চিন্তা করব সেটাকে বলবো হচ্ছে অবজেক্টিভ ফাংশন। ঠিক আছে। তো এখন চলে আসি যে অপটিমাইজেশন প্রবলেমের আসলে কি কি টেকনিক থাকে।
বা কি কি গোল থাকে। প্রথম কথা হচ্ছে যে আপনার অপটিমাল প্যারামিটার গুলোকে ফাইন্ড করতে হবে। মানে অপটিমাইজেশন প্রবলেমে যেটা মানে করতে হয় সেটা হচ্ছে গিভেন দ্য মেজার অফ গুডনেস। মানে আপনি গুডনেস মেজার করতে চান। তো আপনার গুডনেস বলতে এখানে আপনি আপনার ইন্টারেস্ট মেজার করতে চান। আমার ইন্টারেস্টটা কি ম্যাক্সিমাইজ হবে নাকি মিনিমাইজ হবে, কোনটা, সো এটা মেজারমেন্ট থাকতে হবে। এটাকে আমরা বলতে অবজেক্টিভ ফাংশন। সো এটার জন্য আমাদের অপটিমাল প্যারামিটার লাগবে। আমার কোন কোন প্যারামিটারের উপর বেসিস করে অবজেক্টিভ ফাংশন ডিফাইন করতে হবে। যেমন আমি যদি বাজারে যাই, তো আমার বাজারে গেলে আমার কি বলে অপটিমাইজেশন প্রবলেমের যে প্যারামিটার থাকবে সেটা হচ্ছে দ্রব্যের দাম, মানে কস্ট, বা সরি কস্ট বলতেছি প্রাইস। সো প্রাইস হচ্ছে আমার একটা প্যারামিটার। ঠিক আছে, এরপরে থাকতে হবে কি দ্য ম্যাক্সিমাইজিং গুডনেস মেজার অথবা মিনিমাইজ দ্য ব্যাডনেস মেজার। হ্যাঁ, মানে আমি যে ইকুয়েশন থাকতে হবে, আমার কাছে যে টাকা আছে বা যে ব্যাগ আছে সেটা নিয়ে আমি একটা ক্যালকুলেটিভ ক্যালকুলেশন করব, ম্যাথমেটিক্যাল ফাংশন ডিজাইন করব, সেটাকে আমরা বলতেছি গুডনেস মেজারমেন্টের ইকুয়েশনস। হ্যাঁ, মানে মেজার করার জন্য একটা ওয়ে থাকতে হবে। এরপরে হচ্ছে অপটিমাইজেশন টেকনিক আমাদেরকে ডিফাইন করতে হবে, যে আমাদের কি কোন কোন টেকনিকে আমরা আসলে অপটিমাইজ করতে পারবো। তো একটা ডিরেক্ট বলতে যেটা হচ্ছে একদম সরাসরি ডিসিশন নিয়ে যেটা ভালো মনে হয় সেটা করে ফেলা, একদম ডিরেক্ট, কোনো চিন্তা ভাবনা না করে। আর একটা আছে সার্চ। তো সার্চিং এ ডেফিনেটলি আমাদের টেস্ট কেস জেনারেট করতে হবে, তারপর সেই টেস্ট কেস গুলোকে খুঁজে দেখতে হবে যে আসলে এটা কোনটা বেটার হয়। আর একটা আছে হিউরিস্টিক। হিউরিস্টিক তো ডেফিনেটলি বললাম যে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের বিষয়টাকেও মাথায় নিয়ে আসতে হবে। কারণ আমি 10 দিন বাজার করছি, 10 দিন পরে 11 দিন যখন আমি বাজার করতে যাব, 11তম দিনের দিনে, ওই সময় কিন্তু আমি অলরেডি জানি যে কোন দোকানদার দাম বেশি চায়, কোন দোকানদার কম চায়, কোন জায়গাতে ভালো জিনিস পাওয়া যায়, কোন জায়গাতে ভালো মাছ মাংস পাওয়া যায়, এগুলো অলরেডি আমি জানি। সো কিন্তু আমি কিন্তু এখন আমার টাইমটাকে অপটিমাইজ করে ফেলতে পারবো। আমি সরাসরি বাজারে যাব, একটা পার্টিকুলার দোকানে আমার পরিচিত হয়ে গেছে, সে ভালো মানুষ বা ভালো জিনিস দেয়। সো আমার টার্গেট হচ্ছে আমার ইন্টারেস্টকে ম্যাক্সিমাইজ করা। তো তখন আমি এখানে টাইম সেভ করে দ্রুত বাজার করে চলে আসতে পারবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের হিউরিস্টিকটা কাজে দিবে, এক্সপিরিয়েন্স। আরেকটা আছে হচ্ছে জেনেটিক অ্যালগরিদম। তো জেনেটিক অ্যালগরিদম নিয়ে আমরা শেষের দিকে কথা বলি। তো এখন আপাতত এই 4টা ওয়েতে আমরা কাজ করতে পারি অপটিমাইজেশন টেকনিক্স, সলভিং টেকনিকে। তো ডিরেক্ট অপটিমাইজেশন যেটা, ডিরেক্ট অপটিমাইজেশন কাইন্ড অফ গ্রিডি চয়েস। যে আমরা অ্যালগরিদমে কিন্তু পড়ে ফেলছি, ডিরেক্ট অপটিমাইজেশন হচ্ছে কাইন্ড অফ গ্রিডি চয়েস। গ্রিডি চয়েস কি, আমার কারেন্টলি যে জিনিসটা ভালো মনে হচ্ছে সেটাই আমি চুজ করে ফেললাম, আমি অন্য কোনো চিন্তা ভাবনা না করে। So, এটা হচ্ছে কাইন্ড অফ ডিরেক্ট অপটিমাইজেশন। এখন এটার সমস্যাটা হচ্ছে এটা লোকাল মিনিমাতে আটকে যেতে পারে। ঠিক আছে, লোকাল মিনিমা বলতে কি বোঝাইতেছে? লোকাল মিনিমা বা গ্লোবাল মিনিমার সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? বা ম্যাক্সিমা? আচ্ছা, আমার মনে হয় হয়তো অনেকে কনফিউজড। সো আমরা যদি এই গ্রাফটা একটু খেয়াল করি, তাহলে বুঝতে পারবো। So, এই গ্রাফে দেখেন যে আম, আমাদের ম্যাক্সিমাইজেশন যদি আমাদের টার্গেট থাকে, ম্যাক্সিমাম জিনিস মেজার করার যদি টার্গেট থাকে, তাহলে আমরা যেটা করতে পারি যে যদি আমরা ডিরেক্ট মানে এইখানে যদি আমাদের মেজারমেন্টে যদি ম্যাক্সিমাম ভ্যালু ধরি, মানে যত বেশি ভ্যালু তত বেশি ম্যাক্সিমাইজেশন হচ্ছে বা ইন্টারেস্ট ম্যাক্সিমাইজ হচ্ছে, তাহলে যেটা দাঁড়াবে যে আমরা যদি কোনো কারণে সার্চিং করতে করতে আমাদের চয়েস যদি এইখানে আসে, তাহলে কিন্তু আমাদের কাছে মনে হবে এইটাই মনে হয় কি বলে ম্যাক্সিমাম, যখন আমরা ডিরেক্ট অপটিমাইজেশনের কথা চিন্তা করতেছি। ডিরেক্ট অপটিমাইজেশনে কিন্তু আমরা আশেপাশে কি ঘটতেছে সেটা আমরা চিন্তা করি না, আমাদের সামনে কারেন্টলি যেটা আছে সেটাকেই আমরা ম্যাক্সিমাইজ ধরে নিই। তো এটা হচ্ছে ডিরেক্ট অপটিমাইজেশন। তো এখন এইটার যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমার আশেপাশে তো আরো অনেক ভ্যালু থাকতে পারে যেটা কিনা
আমার ইন্টারেস্টের চাইতেও বেশি ভ্যালু বা বেশি আউটকাম দিতেছে, তো সেটা আমরা তখন মিস করে চলে যাব। ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছে যে এই যে ম্যাক্সিমা বা মিনিমা আমরা কোত্থেকে পাবো, ম্যাক্সিমা বা মিনিমা কোত্থেকে পাবো? তো ওই যে আমরা যেটা বললাম, আমাদের অবজেক্টিভ ফাংশন, আমি সংক্ষেপে লিখি অবজেক্টিভ যে ফাংশন, আমাদের যে অবজেক্টিভ ফাংশন আছে সেটাকে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি, মানে ক্যালকুলাস আমরা ইউজ করতে হবে। আপনাদের মনে হয় ধারণা থাকার কথা যে আমরা ক্যালকুলাসে এটা করছিলাম যে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনকে ডেরিভেটিভ করতাম, ফার্স্ট ডেরিভেটিভ করার পর সেটাকে জিরো ধরতাম, জিরো ধরে এক্স এর ভ্যালু বের করতাম, মানে যে ভ্যারিয়েবলটা ছিল সেটার ভ্যালু বের করতাম। তাহলে ওই অমুক এক্স এর মান যখন জিরো, তখন হচ্ছে মিনিমা বা ম্যাক্সিমা আমরা ক্যালকুলেট করতাম। ঠিক আছে, এটা কিন্তু ক্যালকুলাসে করছি অলরেডি, হয়তো আপনারা রিকল করলে মনে করতে পারবেন। তো আমাদের যে অবজেক্টিভ ফাংশন আছে সেটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে এই যে এরকম ম্যাক্সিমা বা মিনিমা ফাংশন আমরা পাবো। তো এখন ঘটনা হচ্ছে যে গ্লোবাল মিনিমা কোনটা? আমরা যদি এই গ্রাফটা দেখি, এই গ্রাফের ক্ষেত্রে কোনটা গ্লোবাল মিনিমা, সরি গ্লোবাল ম্যাক্সিমা, এইটা, এইটা নাকি এইটা? কোনটা মনে হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমা? আমার কথা কি শুনতেছেন? এই সবাই কি নিশ্চুপ হয়ে গেলেন? তো আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। তো আমি যে কোশ্চেন করলাম, এখানে তিনটার মধ্যে কোনটা মনে হচ্ছে যে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি ভ্যালু? ফার্স্ট একটা। স্যার ফার্স্ট এডটা। হ্যাঁ, ফার্স্টেরটা। তো এখন ঘটনা হচ্ছে যে এইটা হচ্ছে আসলে গ্লোবাল ম্যাক্সিমা। তো ডিরেক্ট অপটিমাইজেশনে যে সমস্যাটা হয়, ডিরেক্ট অপটিমাইজেশনে যেহেতু গ্রিডি চয়েস করা হয়, কোনো কিছু মানে সব সিচুয়েশন না দেখে কারেন্টলি যে সিচুয়েশন আমি আছি সেই সিচুয়েশনে তার ম্যাক্সিমামটা কত সেটা বের করা হয়। তো তার কারণে যে সমস্যাটা হবে ডিরেক্ট অপটিমাইজেশনে, এর ধরেন যদি আমি এই জায়গাতে চুজ করে ফেলি, আমার আর কোনো চুজিং অপশন থাকবে না। সো এইটা হচ্ছে গিয়ে সমস্যা। তো তার মানে কি, আমরা হচ্ছে লোকাল ম্যাক্সিমাতে আটকে যাব। এটা হচ্ছে জাস্ট একটা লোকাল ম্যাক্সিমাম, আমরা এই লোকাল ম্যাক্সিমাতে আটকে যাব। জি তো স্যার। এইটা হচ্ছে ডিরেক্ট অপটিমাইজেশনের একটা ড্রব্যাক। এখন এই ড্রব্যাকটা ওভারকাম করার জন্য আরো অনেক ধরনের সার্চিং টেকনিক আসলে করা হয়েছে। সো যেমন একটা হচ্ছে হিল ক্লাইম্বিং। এইটাও আসলে যদিও লোকাল ম্যাক্সিমা বা মিনিমাকে ওভারকাম করার জন্য চিন্তা করা হয়েছে, কিন্তু এটাও আসলে একটু সমস্যা তৈরি করে। হিল ক্লাইম্বিং এর যে কনসেপ্টটা, এটা ডিরেক্ট অপটিমাইজেশনের মতোই। আমরা যদি মনে করে থাকি, আমরা যদি অ্যালগোরিদম কোর্সে রক ক্লাইম্বিং প্রবলেম পড়ে থাকি, তাহলে হয়তো একটু মনে থাকবে হিল ক্লাইম্বিং প্রবলেম আর রক ক্লাইম্বিং প্রবলেমটা কাইন্ড অফ সিমিলার। তো ওখানে যেটা হয়েছিল, ধরেন কোনো মাউন্টেন আমরা আর একটা পাহাড়ের উপর উঠতে চাই, পাহাড়ের উপর উঠতে গেলে ডেফিনেটলি আমরা এমন পাথ দিয়ে যাব যে পাথগুলো অনেক সেফ। ঠিক আছে, আমরা এমন কতগুলো পাথ দিয়ে যাব যে পাথগুলো সেফ। আমরা এমন পাথ দিয়ে যাব না যে পাথগুলো ডেঞ্জার বেশি। এটা হচ্ছে আমাদের টার্গেট। সো সেইটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের যে অপশনটা আছে, যে আমি একটা সার্টেন পজিশনে আছি, ধরেন আমি সার্টেন পজিশনে আছি, তা আমার মুভ ছিল তিনটা: ডানে, বামে, অথবা উপরের দিকে যাওয়া। ঠিক আছে, মানে আমি একটা পাহাড়ের উপরে আছি, পাহাড়ের গায়ে আছি ধরেন, পাহাড়ে উঠতেছি, হয় আমি ডানে যেতে পারবো, বামে যেতে পারবো, অথবা সোজা উপরের দিকে যেতে পারবো। তো এটা হচ্ছে আমার পথ ছিল। তো এখন আমি কোন জিনিসটা চুজ করব? ঠিক আছে, অথবা আমি কোনটা আমার জন্য যে বেস্ট পাথ হবে সেটা কিন্তু আমি সব পাথ এক্সপ্লোর করি নাই। আমি একটা পাথ দিয়ে যাত্রা শুরু করছি এবং আমার চয়েস হচ্ছে তিনটা, সেই তিনটা থেকে যে কোনো একটা চয়েস আমি বের করে নিব। সো আমি যদি একটা শুধুমাত্র একবার ইটারেশন করি,
মানে যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করছি, এইখানে ধরেন এই এই স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করছি এবং একটা পাথ দিয়ে আমি যাচ্ছি, উপর দিকে যাচ্ছি। তো আমার কাছে কিন্তু আসলে শুধুমাত্র আমার যে নিয়ারেস্ট নেইবার যারা আছে, ডানে বামে এবং উপরে, এই তিনটা পজিশনে আসলে আমার কাছে ভিজিবল, অন্য কোনো অপশন ভিজিবল না। অথবা আমি যদি এই পাথ দিয়ে এইখান থেকে স্টার্ট করতাম, এটা ধরেন স্টার্টিং 1, এটা হচ্ছে স্টার্টিং 2। আমি যদি স্টার্টিং 2 থেকে স্টার্ট করতাম তাহলে হয়তো আমি এই পাথ দিয়ে যেতে পারি। এখন কোন পাথ দিয়ে স্টার্ট করলে বেটার হবে সেটা কিন্তু আসলে হিল ক্লাইম্বিং এ বের করা সম্ভব না, কারণ হিল ক্লাইম্বিং অ্যালগোরিদমটা হচ্ছে শুধুমাত্র একবার ইটারেশনের জন্য। হ্যাঁ, এবং একবার ইটারেশন করতে পারবো, এবং আমার শুধুমাত্র অপশন হচ্ছে চয়েস অপশন তিনটা, ডানে বামে এবং উপরের দিকে, এই তিনটা চয়েস অপশন দিয়ে আমি সামনে আগাবো। তো এটাও সমস্যাটা হচ্ছে, এটাও লোকাল মিনিমাতে আটকে যেতে পারে। এটাতে চয়েস আছে কিন্তু সমস্যাটা থেকে যাচ্ছে, লোকাল মিনিমাতে আটকে যাবে। কেন যাবে? কারণ S1 দিয়ে আমি যাত্রা শুরু করলাম, হয়তো আমার ডেঞ্জার রেটিং যদি আমি নিউমেরিক্যালি প্রকাশ করি, S1 পাথের ডেঞ্জার ধরেন 100। তো যে পাথে ডেঞ্জার বেশি সে পাথ তত খারাপ। কিন্তু হয়তো আমি এক্সপ্লোর না করার কারণে S2 তে ধরেন ডেঞ্জার রেটিং ছিল হচ্ছে 55, ঠিক আছে? তো আমি এক্সপ্লোর না করার কারণে যেটা হয়েছে, আমি সরাসরি S1 দিয়ে উঠে গেছি। তাহলে কি আমার ডেঞ্জার রেটিং তো আসলে কমে নাই, মানে আমার যে সলিউশনটা অপটিমাইজ করার কথা ছিল সেটা কিন্তু অপটিমাইজ হয় নাই। আমি একটা পাথ থেকে স্টার্ট করছি, তো আমি সেখানে লোকাল মিনিমা বা ম্যাক্সিমাতে আটকে গেছি। কিন্তু আমি যদি অল পসিবল পাথ ভিজিট করার মানে চিন্তা করতাম, বা অল পসিবল পাথের এক্সপিরিয়েন্স বা হিউরিস্টিক যদি আমার থাকতো, তাহলে যেটা হইতো যে আমি আমার সেই হিউরিস্টিকটাকে ব্যবহার করে ডিসাইড করতাম আমি S1 দিয়ে যাব নাকি S2 দিয়ে যাব। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিফারেন্স। স্যার হিল ক্লাইম্বিং এর স্যার হচ্ছে মানে আপডেট যে অ্যালগোরিদম সেটা স্যার সিমুলেটেড অ্যানিলিং না স্যার? হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। স্যার ওইটা তো হলো মানে যে আবার ব্যাক ট্র্যাকিং করা যায় স্যার, মানে আমি যেটা আর কি করছিলাম। হ্যাঁ, সেটাতে আমরা যাব। তো এখানে হিল ক্লাইম্বিং অ্যালগোরিদমের জাস্ট ওই একটাই জিনিস বলা আছে, যে আমি যে কথাগুলো বললাম সেটাই এখানে সংক্ষেপে অ্যালগোরিদমিক ফরম্যাটে দেওয়া আছে। এটা চাইলে আপনারা একটু বই থেকে পড়ে নিয়েন। ঠিক আছে, তো তার অপশন হচ্ছে ওই যে প্রবলেমটা হচ্ছে নিচ থেকে আমি উপরের দিকে যাব, কিন্তু একটা পাথ থেকে সে স্টার্ট করবে এবং তার নেইবার স্টেটের মধ্যে ওই তিনটা চয়েস থাকবে, ডানে বামে উপরের দিকে। এখানে এখানে প্র্যাকটিক্যালি ডানে বামে উপরের দিকে, কিন্তু একটা প্রবলেমের পার্সপেক্টিভের থেকে তার অনেকগুলো চয়েস থাকতে পারে। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি হিল ক্লাইম্বিং প্রবলেম। সো এখানে জাস্ট সেই বিষয়টা দেখাচ্ছে, এখানেও এক ধরনের লোকাল মিনিমাতে আটকে যেতে পারে হিল ক্লাইম্বিং প্রবলেম, যদিও আমার গ্লোবাল ম্যাক্সিমা হচ্ছে এই জায়গাতে। তো হিল ক্লাইম্বিং প্রবলেম নিয়ে আসলে এখানে বেশ হাবিজাবি কথা বলা আছে, এটা আপনি বই থেকে ভালোভাবে পড়লে বুঝতে পারবেন। তো এগুলো স্লাইড থেকে না পড়ে বই থেকে পড়বেন। এরপর আসি সিমুলেটেড অ্যানেলিং এ। তো সিমুলেটেড অ্যানেলিংটা একজন তো বললেন যে হিল ক্লাইম্বিং এর মতোই একটা কাইন্ড অফ জিনিস, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে হিল ক্লাইম্বিং এ আপনার শুধুমাত্র একবার চয়েস করা যায়, আর মানে একটা স্টার্টিং পজিশন থেকে স্টার্ট করে শুধু ওটা দিয়েই আগাইতে হবে। কিন্তু সিমুলেটেড অ্যানেলিং এ যে সুবিধাটা সেটা হচ্ছে যে চয়েসটা যদি ভালো না হয়ে থাকে তাহলে একটা র্যান্ডম ভ্যালু ধরে নিয়ে, বা একটা র্যান্ডম আউটকাম ধরে নিয়ে সেই স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে অন্য রাস্তায় চলে যাওয়া সম্ভব। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সিমুলেটেড অ্যানালিং এর সুবিধাটা। তো মানে সিমুলেটেড অ্যানালিং এর কনসেপ্টটা যদি আমি এভাবে বলি যে এটা আসলে কি, এটা হচ্ছে ধরেন একটা লোহাকে যদি গরম করা হয় অনেক বেশি টেম্পারেচার দিয়ে হঠাৎ করে, তো সেটা কিন্তু অনেক নরম হয়ে যায়। এবার সেটাকে যদি খুব দ্রুত ঠান্ডা করতে দেওয়া হয় সেটা কিন্তু ভঙ্গুর হয়ে যাবে। ঠিক আছে, মানে ভেঙে যাবে, কাজ করা যাবে না ঠিক মতো। কিন্তু তাকে যদি আস্তে আস্তে ঠান্ডা করতে দেওয়া হয়, তো এই এই কারণে কিন্তু দেখা যাবে যে লোহাকে গরম করার পরে এই তেলের মধ্যে ডুবাই দেওয়া হয়। তো রিজনটা কি? রিজনটা হচ্ছে ওটা যাতে আস্তে আস্তে ঠান্ডা হয়। তো আস্তে আস্তে ঠান্ডা করার কারণে যে সুবিধাটা হয় ওইটা আপনার লোহাটা মজবুত হয়।
মানে সেম লোহা দিয়ে কোনো জিনিস কাটতে গেলে দেখা যাবে দা ভেঙে গেছে, আবার সেম সাইজের দা দিয়ে কাটতে গেলে সেটা দেখবেন যে হয়তো ভাঙে নাই। কারণটা কি, ওই লোহায় যে টেম্পারেচার কমানোর যে বিষয়টা ছিল বানানোর সময়, সেটা খুব আস্তে আস্তে করার কারণে ওটা স্ট্রেংথ বাড়ছে। ঠিক আছে। তো সিমুলেটেড অ্যানিলিং এর বিষয়টা এভাবেই করা হয় কাইন্ড অফ। এখানে যেটা হয় যে একটা র্যান্ডম সলিউশন ইনিশিয়ালি ধরে ফেলা হয়। সেটা ধরার পরে সেই সলিউশনটা যদি আমাদের অপটিমাইজেশন বা গ্লোবাল অপটিমাইজেশন দিকে যদি না যায়, তখন এখানে আমরা একটা আহ, এই স্টেপটাকে চেঞ্জ করার জন্য র্যান্ডম ভ্যালু ধরে নিই। ঠিক আছে। একটা র্যান্ডম ভ্যালু ধরে নিই এবং সেই র্যান্ডম ভ্যালু ধরে আমরা আমাদের যে পাথ ছিল সেটাকে চেঞ্জ করে অন্য দিকে চলে যেতে পারি। আমি যদি হিল ক্লাইম্বিং এক্সাম্পলটা আবার দিই তাহলে বুঝতে পারি হয়তো কিছুটা, যে হিল ক্লাইম্বিং এ ছিল একটা রাস্তা ধরে আমি যাচ্ছি। এখন কোনো কারণে যদি মনে হয় যে না রেঞ্জের রেটিং তো বাড়তেছে, তো আমি চাইলে র্যান্ডমলি যে কোনো পজিশন থেকে স্টার্ট করতে পারি। ঠিক আছে, র্যান্ডমলি যে কোনো পজিশন থেকে স্টার্ট করতে পারি, অথবা আমি স্টার্টিং এর পরে র্যান্ডমলি আমার পজিশন চেঞ্জ করে অন্য রাস্তায় চলে আসতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাব্রাপ্টলি চেঞ্জ করা হয় র্যান্ডমাইজড ফাংশন ব্যবহার করে। এবং সিমুলেটেড অ্যানালিং এর যে সুবিধা এটা হচ্ছে যে এই র্যান্ডমাইজ অপশনটা একবার করা হয় না, অনেকবার 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 করা হয়, যাতে করে বেস্ট পসিবল অ্যাকশনটা আমরা মানে খুঁজে বের করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সিমুলেটেড অ্যানালিং। তো এখন আমি আবারও সাজেস্ট করব এটা আসলে বই থেকে পড়তে হবে, বই থেকে পড়তে হবে। এবং হচ্ছে এই অ্যালগোরিদমটা এখন যদি আমি এক্সপ্লেন করি, আপনাদের এটা একটু বুঝতে কঠিন হয়ে যাবে। বই থেকে এটা একটু পড়ে নেবেন, এটা থেকে জাস্ট সংজ্ঞা টাইপের জিনিসপত্র আসবে। তো বই থেকে এটা পড়ে ফেললে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তো এখন যদি আমি জিনিসটাকে কম্বাইন করি, মানে হিল ক্লাইম্বিং এবং সিমুলেটেড অ্যানালিং এই দুটাকে যদি আমি কম্বাইন করি, সেই জিনিসটা যেদিকে যাবে, মানে যে স্ট্র্যাটেজির দিকে যাবে, সেটা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম। ঠিক আছে। সো জেনেটিক অ্যালগোরিদমটাকে ইনিশিয়ালি বলা হয়তো যে প্রিমিটিভ মেশিন লার্নিং অ্যালগোরিদম। জেনেটিক অ্যালগোরিদমকে আগে প্রিমিটিভ মেশিন লার্নিং অ্যালগোরিদম বলা হতো একদম শুরুতে যখন জেনেটিক অ্যালগোরিদম আবিষ্কৃত হয়েছে। কিন্তু এখন অনেকে আসলে জেনেটিক অ্যালগোরিদমকে মেশিন লার্নিং অ্যালগোরিদম বলতে চায় না। তো জেনেটিক অ্যালগোরিদমে আসলে কি করা হয় সেটা আসলে আমাদেরকে একটু ডিটেলস জানতে হবে। তো জেনেটিক অ্যালগোরিদমের নামটা শুনে ডেফিনেটলি আমরা বুঝতে পারতেছি যে জেনারেশন বাই জেনারেশন কিছু চেঞ্জেস হবে এবং সেটাকে আমরা অ্যালগোরিদমিক পার্সপেক্টিভ থেকে তুলে নিয়ে আসবো। ঠিক আছে। তো কিভাবে জেনারেশন বাই জেনারেশন চেঞ্জ হয় সেটা আসলে স্লাইডে খুব ভালো ডিফাইন করা নাই। এটার জন্য আমি একটা ওয়েবসাইটে চলে যাই, আমি সেটা আপনাদেরকে শেয়ার করি। সো আমার মনে হয় ব্রাউজারটা দেখতে পাচ্ছেন সবাই। জি স্যার। হ্যাঁ। সো জেনেটিক অ্যালগোরিদমটা আসলে কি, আমি খুব সংক্ষেপে যদি এভাবে বলতে চাই, জেনেটিক অ্যালগোরিদমে যেটা করা হয়, একটা জেনারেশন আছে, এটা মনে করেন জেনারেশন 1 বা G1 ধরি আমি। এই জেনারেশন থেকে পসিবল আউটকাম নিয়ে পরবর্তী জেনারেশন তৈরি করা হয় বা সলিউশন জেনারেশন তৈরি করা হয়। এটা হচ্ছে সলিউশন 1 জেনারেশন, এটা হচ্ছে সলিউশন 2 জেনারেশন। তো জেনারেশন 1 থেকে জেনারেশন 2 তৈরি করা হয়। এরপরে এই সলিউশন জেনারেশনটা যদি ভালো না হয়, মানে আমাদের যে ডিজায়ার আউটকাম ছিল, অবজেক্টিভ ছিল, সেটাকে যদি ম্যাক্সিমাইজ না করে, তাহলে হয়তো আমরা জেনারেশন 3 বা সলিউশন জেনারেশন 3 তৈরি করতে পারি, জেনারেশন 3 তৈরি করতে পারি। সো এইভাবে আমাদের জেনারেশন বাই জেনারেশন মানে ইটারেশন ঘটতে থাকবে সলিউশনের জন্য। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে এই যে জেনারেশন বাই জেনারেশন ঘটতেছে, তো এটা কিভাবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে বা পসিবল সলিউশন কিভাবে তৈরি হচ্ছে সেটা আগে বের করতে হবে। তো এখন কথা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদমে যেটা করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। জেনেটিক অ্যালগোরিদমে কিন্তু অ্যাকচুয়ালি কোনো সলিউশন বের করা হয় না। জেনেটিক অ্যালগোরিদমে পসিবল র্যান্ডমাইজড সলিউশনকে অপটিমাইজ করা হয়। এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বললাম। আমি আবার বলি জিনিসটা কি, জেনেটিক অ্যালগোরিদমে পসিবল
র্যান্ডমাইজ সলিউশন স্পেস থেকে বেটার সলিউশনকে বের করে নিয়ে আসা হয়। ঠিক আছে, কেন বলতেছি এই কথা আমি বলতেছি। এই যে এখানে দেখেন, এটা A1 A2 A3, ঠিক আছে, এগুলো হচ্ছে কি কোন একটা প্রবলেমের পসিবল সলিউশন। ঠিক আছে, কোন একটা প্রবলেমের পসিবল সলিউশন A1 A2 A3 ধরেন, এটা আমরা ধরে নিচ্ছি জাস্ট ইনিশিয়ালি। সো এই 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 যে পসিবল সলিউশন, এটাকে আমরা বলতেছি একটা জেনারেশন বা পপুলেশন। ঠিক আছে, এই পুরোটাকে মিলে আমরা বলতেছি পপুলেশন। এই যেটা পুরোটাকে মিলে পপুলেশন, তার মানে কি একটা পপুলেশনের ভিতরে অনেকগুলো পসিবল সলিউশন থাকতে পারে। এখন অনেকগুলো পসিবল সলিউশনের ভিতরে প্রত্যেকটা সলিউশনকে আমরা কি বলবো? তো জেনেটিক অ্যালগরিদমের ভাষায় সেই প্রত্যেকটা সলিউশনকে, যেমন A1 হচ্ছে একটা সলিউশন, স্যাম্পল সলিউশন, A2 আর একটা স্যাম্পল সলিউশন, A3 আর একটা স্যাম্পল সলিউশন, এরকম প্রত্যেকটা সলিউশনকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, জেনেটিক অ্যালগরিদম এরকম প্রত্যেকটা স্যাম্পল সলিউশনকে বলা হয় ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো সাব ঘর আছে। ঠিক আছে, এই সাব ঘর হচ্ছে এক একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। মানে এক একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, একটা প্রবলেম আমি ডিফাইন করছি, সেই প্রবলেমের এই সাব ঘরগুলো হচ্ছে এক একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে। এখন এই বৈশিষ্ট্যকে বলা হয় হচ্ছে জিন। ঠিক আছে, এই বৈশিষ্ট্যকে বলা হয় জিন। এখন জিন বলতে কি বোঝায় আমরা এটা অলরেডি সবাই জানি, জিন আসলে কি। জিন মানে হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশকারী কোনো একটা রাসায়নিক গঠন। ধরেন একটা গোলাপ গাছের কথা যদি আমি চিন্তা করি, গোলাপ গাছটাকে সাদা কালারের গোলাপ হবে নাকি লাল কালারের গোলাপ হবে? সো কালার ডিফাইন করার জন্য যে রাসায়নিক এন্টিটি আছে সেটাকে আমরা বলতেছি এখানে জিন। ঠিক আছে, সো এটা মনে করেন যে একটা গোলাপ গাছ আপনি বানাইতে চান, আমরা জাস্ট এমনি ধরে নিচ্ছি একটা গোলাপ গাছ আপনি বানাইতে চান। আমার আমার টার্গেট হচ্ছে গোলাপ গাছের মধ্যে কাঁটা থাকবে না, লাল কালারের ফুল হবে বা আদার্স কোনো কম্পোনেন্ট থাকবে, সুঘ্রাণ অনেক ভালো হবে। So, এই যে প্রত্যেকটা বৈশিষ্ট্য থাকবে কি থাকবে না সেটাকে আমরা এরকম বাইনারি ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা বৈশিষ্ট্যের জন্য, এবং সবগুলো বৈশিষ্ট্য মিলে একটা গাছ হবে বা একটা পসিবল সলিউশন হবে। এটা মনে করেন একটা গাছ হলো, এটা এরকম আরেকটা গাছ। ঠিক আছে, এটা এরকম আরো একটা গাছ। জেনেটিক অ্যালগরিদম অলরেডি আপনারা জানেন, ওই যে কি বলে নেলসন কি যেন একটা ছিল, ওই যে আমরা ক্লাস 12-এর দিকে বায়োলজিতে পড়ছিলাম না, মটরশুঁটি নিয়ে ক্রসিং করা হয়েছিল, হ্যাঁ স্যার। ওর নাম যেন কি ছিল আমি ভুলে গেছি। যাই হোক, গ্রেগার জেহার মেন্ডেল নাকি? হ্যাঁ মেন্ডেল, মেন্ডেল রাইট, আমি ম্যান্ডেলা বলতেছিলাম। সো মেন্ডেলের যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা হচ্ছে যে কি, যে এরকম অনেকগুলা পসিবল ক্রোমোজোমের সেট মিলে এক একটা হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশকারী টোটাল গাছ। তো এটা মনে করেন এরকম একটা গাছ, এটা আর একটা গাছ, এটা আরো একটা গাছ। তো এদের মধ্যে ক্রস ঘটানো হবে, মানে যতগুলা, এটা হচ্ছে জেনারেশন 1 বা পসিবল সলিউশন 1। ঠিক আছে, তো এই জেনারেশন 1-এর মধ্যে কতগুলা সলিউশন থাকবে, ধরেন যে 5টা বা 6টা, এটা আমি ডিফাইন করে দিব, 100টাও থাকতে পারে, এটা ইউজার ডিফাইন। সো সেই গাছগুলোর মধ্যে ক্রস করে নতুন আর একটা সেট অফ জেনারেশন তৈরি করা হবে। ঠিক আছে, সেটা হবে G2। এই গাছগুলোর মধ্যে ক্রসিং করে নতুন সেট অফ গাছ তৈরি করা হবে, যেটাকে আমরা বলতেছি G2। ঠিক আছে, এখন এই যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাচ্ছি, এটা কিভাবে যাচ্ছি সেটা দুইটা ওয়েতে ক্রস করা যেতে পারে, মানে বৈশিষ্ট্যের এক্সচেঞ্জ করা যেতে পারে। তো একটা হচ্ছে ক্রস ওভার অপারেশন আর একটা হচ্ছে মিউটেশন অপারেশন। ঠিক আছে, দুইটা জিনিস বলছি, একটা হচ্ছে ক্রস ওভার আর একটা হচ্ছে মিউটেশন। সো ক্রস ওভারটা কি? ক্রস ওভারটা হচ্ছে ক্রস ওভারটা যদি আমি এখানে দেখাই, যে এখানে দুইটা পসিবল, মানে এটা এটা ধরেন G1 এর ভিতরে যে A1 A2 ছিল,
তাদের মধ্যে ক্রস ওভার করা হচ্ছে, মানে দুইটার মধ্যে পরাগায়ন ঘটানো হচ্ছে কথার কথা। সো যেটা ঘটবে যে ক্রস ওভার যেটা করা হবে, যে একটা জিনের এক অংশ ভেঙে যাবে, মানে সরি ক্রোমোজোমের এক অংশ ভেঙে যাবে। এই অংশটা ধরেন ভেঙে গেল, আরো একটা ক্রোমোজোমের সেই অংশে আবার ভাঙবে। ঠিক আছে, মানে দুইটা ক্রোমোজোম একই পরিমাণে ভাঙবে, ভেঙে তাদের ইয়াটা চেঞ্জ হবে, এক্সচেঞ্জ হবে, বৈশিষ্ট্যগুলো এক্সচেঞ্জ হবে। কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে দেখেন, এই যেখানে। তো এই জায়গাতে এক্সচেঞ্জ হয়ে এই অংশটা ধরেন চলে আসবে এই জায়গাতে, সরি এই জায়গা না বলি, এই অংশটা চলে আসবে এটার সামনের অংশে, আর এই পুরোটা রিপ্লেস হয়ে এটা চলে যাবে এই অংশে। ঠিক আছে, এটা সামনে থেকেও ঘটতে পারে, পিছন থেকেও ঘটতে পারে। এটা আসলে ডিজাইন ইস্যু, মানে অ্যালগরিদমিক পার্সপেক্টিভ থেকে এটা হচ্ছে ডিজাইন ইস্যু। কোন জায়গাটা ভাঙবে বা কোন অংশটা দুইজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, এটা আসলে ডিজাইন ইস্যু। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে দুইটা জিনের মধ্যে ক্রোমোসোম গুলো এক্সচেঞ্জ হবে। এই যে দেখেন, A1 A2 ছিল, A1 এর প্রথম অংশগুলো এখানে উপরে চলে আসছে, A2 এর প্রথম অংশটা নিচে চলে গেছে, সরি উল্টা বললাম, A1 এর প্রথম অংশটা নিচে চলে আসছে। ঠিক আছে, আর A2 এর এই প্রথম অংশটা হচ্ছে A1 এ চলে গেছে। তো এই দুইটা প্রসেসের কারণে A5 এবং A6 এটা তৈরি হয়েছে, নিউ জেনারেশন তৈরি হয়েছে। তো A5 এবং A6 হচ্ছে নিউ জেনারেশন। তো এটাকে আমরা বলি নিউ জেনারেশন বা নিউ অফস্প্রিং। ঠিক আছে, মানে দুইটা গাছের মধ্যে ক্রস করা হয়েছে, দুইটা গাছ ক্রস করার ফলে সেখান থেকে নতুন দুইটা গাছ তৈরি হয়েছে কথার কথা। এবং সেই নতুন দুইটা গাছের মধ্যে বৈশিষ্ট্যগুলার এক্সচেঞ্জ হয়েছে। যেমন দুইটা গাছ, ধরেন একটা গাছ হচ্ছে লাল গোলাপ, কাটা বেশি, আর একটা গাছ হচ্ছে সাদা গোলাপ, কাটা নাই। হ্যাঁ, দুইটা গাছের মধ্যে ক্রস হয়েছে কথার কথা। ক্রস হওয়ার পরে যেটা হয়েছে যে একটা গাছে লাল গোলাপ কাটা নাই, আর একটা গাছে সাদা গোলাপ কাটা আছে, তার মানে কি বৈশিষ্ট্য এক্সচেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কাইন্ড অফ এরকম। তো এটা একটা ওয়ে বৈশিষ্ট্যকে এক্সচেঞ্জ করে নতুন আর একটা জেনারেশন তৈরি করার। আর একটা ওয়ে হচ্ছে মিউটেশন। সো মিউটেশনটা হচ্ছে, আমরা যদি দেখি এখানে, মিউটেশনটা হচ্ছে বৈশিষ্ট্যকে পুরোপুরি চেঞ্জ করে দিবে। মিউটেশনে কোনো ক্রস করতে হবে না, মানে দুইটা গাছের মধ্যে পরাগায়ন ঘটতে হবে না। মিউটেশনে একটা গাছের বৈশিষ্ট্য টোটালি চেঞ্জ হয়ে যাবে, সেলফ পরাগায়ন ঘটে একটা গাছের বৈশিষ্ট্য টোটালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মানে একটা গোলাপ গাছে সবসময় সাদা গোলাপ ফুটতো, কিন্তু কোনো এক সময় আপনি দেখলেন ওই গোলাপ গাছে সাদা গোলাপের সাথে একটা ডোরা কাটা গোলাপ তৈরি হয়েছে, মানে সাদা গোলাপ কিন্তু তার পাপড়িতে লাল ডোরা আসছে। গাছটা সাদা গোলাপের, যেটা অলরেডি আপনি জানেন, কিন্তু হঠাৎ করে দেখলেন যে ওটার মধ্যে সাদা গোলাপের পাপড়িতে লাল ডোরা কাটা আসছে। তো তার মানে কি, এটা বৈশিষ্ট্য আসলে নিজে থেকে চেঞ্জ হয়ে গেছে। তো এইটা হচ্ছে মিউটেশন। ঠিক আছে, সেটা হচ্ছে মিউটেশন। এখন মিউটেশনের জন্য মানে দুইটা গাছের মধ্যে ক্রস করা লাগে না, মিউটেশন অটোমেটিক্যালি হয়। সো এই দুইটা হচ্ছে প্রসেস, জিন এক্সচেঞ্জ হওয়া বা জিনকে নতুন ভাবে নতুন গাছ তৈরি হওয়া, জেনারেশন তৈরি হওয়া। ঠিক আছে, এই দুইটা হচ্ছে প্রসেস। সো এই দুইটা প্রসেস করে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন তৈরি হয়, অর্থাৎ G1 থেকে সলিউশন, G1 থেকে সলিউশন স্পেস G2 তৈরি হবে। তো এখন G1 G2 তৈরি করে আমার লাভটা কি? মানে শুধু তো এরা তৈরি হচ্ছে, এটা আমি কি করবো আসলে এদের দিয়ে? তো ওইটার জন্য আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে এই ফিটনেস ফাংশন। ফিটনেস ফাংশন, ঠিক আছে। ফিটনেস ফাংশনের কাজ কি? ফিটনেস ফাংশনের কাজ হচ্ছে কোন জিনটা ভালো, বা সরি কোন সলিউশনটা ভালো, G1 বা G2 এর মধ্যে কোন সলিউশনটা ভালো সেটা আমাকে রিটার্ন করবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা পপুলেশনের ফিটনেস ক্যালকুলেট করবে। ওই যে আমরা বলতেছিলাম না যে অপটিমাইজেশন প্রবলেম আমাদের টার্গেট কি থাকে, কোন একটা ভ্যালুকে ম্যাক্সিমাইজ করা টার্গেট থাকে না? আপনার আপনার কি আমার সাথে জি আছেন স্যার, নাকি জি স্যার। হারাই গেছেন? আচ্ছা, অপটিমাইজেশন প্রবলেম কিন্তু আমাদের টার্গেট ছিল
যে একটা প্রবলেমের ভ্যালুকে ম্যাক্সিমাইজ করা। এই ফিটনেস ফাংশন দিয়ে আসলে ক্যালকুলেট করা হবে যে কোন ভ্যালুটা বা কোন সলিউশনটা আমাকে আসলে বেস্ট রেজাল্ট দিচ্ছে। এখানে সবই কিন্তু সলিউশন, A1 A2 A3 A4 এগুলো সবই সলিউশন। সো এই সলিউশনের মধ্যে কোনটা সলিউশন ভালো দিচ্ছে আমাকে, সেটা আমাকে বের করতে হবে। দেখা গেল যে A3 এবং A2 ভালো সলিউশন আমাকে দিচ্ছে, তো এদের প্রায়োরিটি নেক্সট জেনারেশনের, এদের প্রায়োরিটি কি হবে, বেশি হবে। তো এদের দিয়ে আমরা হচ্ছে ক্রস ওভার করবো, যাদের থেকে আমরা ভালো সলিউশন পাবো তাদেরকে দিয়ে আমরা ক্রস ওভার মিউটেশন এগুলো করব। ঠিক আছে, তার মানে তাদের বৈশিষ্ট্যকে আমরা আরেকটু চেঞ্জ করব বা মডিফাই করব। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল ডিজাইন। যে ক্রোমোসোম গুলো বা যে সলিউশন গুলো আমাকে ভালো রেজাল্ট দিবে তাদের মধ্যে আমরা ক্রস ওভার করবো অথবা মিউটেশন করব, এবং সেটার মাধ্যমে আমরা G2 তৈরি করব, জেনারেশন 1 থেকে জেনারেশন 2 তৈরি করব। আবার রিপিটেড হবে, আবার এখানে আমরা ক্যালকুলেট করব কোন সলিউশনটা ভালো। আমাদের এইটার মধ্যে ধরেন A1 A2 1 A2 2 এগুলো আসছে, তো এরকম অনেকগুলো জেনারেশন আসবে। ঠিক আছে, G2 মধ্যে। তো একইভাবে আমরা এখানে আবার তাদের মধ্যে ফিটনেস ফাংশন ক্যালকুলেট করব, হ্যাঁ, এবং তাদের মধ্যে ইভালুয়েশন করব কোন সলিউশনটা ভালো, তাদেরকে আমরা র্যাঙ্কিং করব যে অমুক অমুক সলিউশন ভালো। তো সেই সলিউশন গুলোকে আমরা তখন আবার নতুন ভাবে সাজাবো, সাজায়া তাদের মধ্যে আবার নতুন করে ক্রস ওভার মিউটেশন ঘটাবো এবং নেক্সট জেনারেশন G3 তৈরি করব। ঠিক আছে, সো আলটিমেটলি এই যে ইভ্যালুয়েশন ফাংশন বা ফিটনেস ফাংশন, এই ফাংশনটা আসলে মানে ক্যালকুলেট করবে যে আমাদের অপটিমাইজেশন ফাংশনের যে ভ্যালুটা সেটা ম্যাক্সিমাইজ হচ্ছে কিনা, যদি আমাদের টার্গেট ম্যাক্সিমাইজ থাকে বা অবজেক্টিভ ফাংশন। তো এই কাজগুলো রিপিটেডলি হইতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ 2 থেকে 3, 2 থেকে 5 এই কাজগুলো রিপিটেডলি চলতে থাকবে, এবং G1 G2 G3 G4 G5 যত জেনারেশন দরকার হয় প্রডিউস হতে থাকবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গিয়ে জেনেটিক অ্যালগরিদমের কাজ। তো এখন কোশ্চেন আসবে যে আমরা থামবো কোথায়, মানে এরকম জেনারেশন বা জেনারেশন তৈরি করলাম, ঠিক আছে, কিন্তু আমরা থামবো কোথায়? তো থামারও একটা কন্ডিশন আছে। থামার কন্ডিশনটা হচ্ছে যে আমরা যদি দেখি যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন ডিফারেন্স খুব বেশি না, মানে একটা থ্রেশহোল্ড ভ্যালু, ধরেন একটা আমি 10 ডিফারেন্স বললাম, যে 10 ডিফারেন্সের কম হলে আমরা মানে নেক্সট ইটারেশন আর যাব না। ফিটনেসের ভ্যালু যদি 10-এর কম হয় তাহলে আমরা নেক্সট জেনারেশনে যাব না, ডিফারেন্স। তখন আমরা থামতে পারি, এটা একটা সলিউশন। অথবা আরেকটা হতে পারে, আমরা বলে দিব, সরাসরি বলে দিব যে আমরা 10টা জেনারেশন এক্সপ্লোর করতে চাই, বা 11টা জেনারেশন, অথবা 100 জেনারেশন বা 100 বার ইটারেট করতে চাই লুপটা, মানে 2 থেকে 5 এই লুপটা 100 বার ঘোরাতে চাই। তো 100 বার ঘোরানোর পরে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমাদের বেস্ট পসিবল সলিউশন হবে, এটা আমরা ধরে নিতে চাই, অ্যাপ্রক্সিমেট করতে চাই। ঠিক আছে, সো এই দুইটা হচ্ছে কন্ডিশন থামার জন্য। একটা হচ্ছে আমাদের ভ্যালু যদি কম চেঞ্জ হয় সেটা একটা ওয়ে, আর একটা হচ্ছে ইটারেশন একদম যদি হাইয়েস্ট একটা ইটারেশন দিয়ে দিই সেটার পরে আর আমরা এটা রান করবো না জেনেটিক অ্যালগরিদম। এই দুইটা ওয়েতে আমরা থামতে পারি। সো আপনাদের কাজ কিন্তু থাকবে যে এই জেনেটিক অ্যালগরিদম দিয়ে কি কি করা হয়, হ্যাঁ, জেনেটিক অ্যালগরিদম কিভাবে একটা প্রবলেমকে সলভ করতে পারে, একটা প্র্যাকটিক্যাল প্রবলেম জেনেটিক অ্যালগরিদম দিয়ে সলভ করার টেকনিকটা আপনারা চাইলে এটা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, জাভা কোড এখানে যেটা দেওয়া সেটা আমাদের দেখার দরকার নেই, আগে আমাদের থিওরিটা দেখতে হবে ভালোভাবে, এবং সিমুলেশনটা আগে ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, তো এটা আসলে এখান থেকে যদিও আমাদের ডেফিনেশন ক্যাটাগরি কোশ্চেন আসবে, সিমুলেশন বা আদার্স কিছু আসবে না যেহেতু স্লাইডে ওভাবে দেওয়া নাই, কিন্তু এটা আপনাদের নিজেদের জন্য জানার জন্য পড়াটা ভালো। ঠিক আছে, কারণ যখন আপনাদের কোনো প্রজেক্ট বা থিসিসে কোনো সলিউশন চিন্তা করতে পারেন চাবেন, তখন কিন্তু আপনাদের এই জেনেটিক অ্যালগরিদমটা ইনিশিয়ালি হেল্প করবে। ঠিক আছে, ইনিশিয়ালি হেল্প করবে বলতে ধরেন আপনি একটা পসিবল সলিউশন বের করতে চাচ্ছেন, তো জেনেটিক অ্যালগরিদমের কনসেপ্ট যদি আপনার জানা থাকে তখন সেটা আপনার কাজে দিবে।
বা আপনার প্রবলেম ডিজাইন করতে চিন্তা করতে পারেন এগুলো। তো জেনেটিক অ্যালগরিদমের অ্যাপ্লিকেশন কিন্তু অনেক জায়গায় আছে। যে আমি যে শুধু বললাম যে বায়োলজি পার্সপেক্টিভ থেকে বললাম, জিনিসটা এমনটা না। জেনেটিক অ্যালগরিদম ওইখানে ইউজ করতে পারবেন যেখানে আপনার পসিবল অনেকগুলো সলিউশন আছে এবং তাদের থেকে আপনি বেস্ট সলিউশনটা বের করতে চাচ্ছেন। এই টাইপের কেসে এই ক্ষেত্রে জেনেটিক অ্যালগরিদমগুলো ভালো কাজ করে। যেমন কম্পিউটার নেটওয়ার্কিং এ জেনেটিক অ্যালগরিদমের হিউজ প্রয়োগ আছে, রিসোর্স সিলেকশন, রিসোর্স অপটিমাইজেশন এগুলোতে। তারপর হচ্ছে প্যাটার্ন মাইনিং এও হয়তো জেনেটিক অ্যালগরিদম ইউজ করা হয়। হুম। এবং আদার্স অনেক জায়গাতে আসলে এই অ্যালগরিদম ইউজ করা হয়। মেশিন লার্নিং এ তো বললাম এটা কি প্রিমিটিভ মেশিন লার্নিং বলা হয়তো। তো এই বিষয়গুলো আপনাদের একটু ডিটেলস পড়াশোনা করতে হবে এগুলো নিয়ে। ওকে, সো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। স্যার পরীক্ষায় কিরকম কোশ্চেন থাকবে একটু বললে। পরীক্ষায় তো আসলে আমাদের যেহেতু এটা থিওরিটিক্যাল বেসিসের বেশি কোশ্চেন, তো থিওরি আসলে বেশি থাকবে। থিওরি বলতে যে শুধু মুখস্থ করে লিখতে হবে জিনিসটা এমনটা না, মানে একটু কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, যে আপনি যেটা থিওরি পড়ছেন সেটাকে ইউটিলাইজ করে কোনো কিছু তৈরি করা, বা সেটা কনসেপ্টকে ব্যবহার করে একটা সিচুয়েশনকে ব্যাখ্যা করা, এই টাইপের কোশ্চেন থাকবে। আর যেহেতু আমরা সার্চিং পড়ছি, সার্চিং এর মধ্যে বিএফএস টিএফএস এইসব পড়ছি, তারপর ইটারেটিভ ডিপেন্ডিং এগুলো পড়ছি, তারপরে হিউরিস্টিক সার্চিং, এ স্টার সার্চ, পিডি বেসড সার্চ। তো এই সার্চিং টেকনিকের কিছু সিমুলেশনও থাকতে পারে। ঠিক আছে, তো সার্চিং যেগুলো টপিক আছে সেগুলো থেকে সিমুলেশন বেসড কোশ্চেন থাকতে পারে, কনসেপচুয়াল কোশ্চেন বা ওই কমপ্লেক্সিটি নিয়ে বা আদার্স বিষয় নিয়ে কোশ্চেন থাকতেই পারে। এবং ডেফিনেটলি বেশ কিছু ডেফিনেশন টাইপের কোশ্চেন তো থাকবেই। ঠিক আছে, মানে সংজ্ঞা টাইপের কোশ্চেন কিন্তু থাকবে। তো এইগুলো আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আর আজকে যেগুলো পড়লাম সেগুলো থেকে আসলে সিমুলেশন বেসড কোনো কোশ্চেন থাকবে না, ওটা থেকে ডেফিনেশন টাইপ কোশ্চেন থাকতে পারে। ওকে স্যার। ঠিক আছে।